আমাদের বউ বাচ্চার ওপর কালো জাদু করবি? আমাদের গ্রামে তুই খারাপ নজর লাগাবি? আজ তো তোর খেলা শেষ, ডাইনি! আব্দুল আর তার বন্ধু ইউসুফ একটা গর্ভবতী মহিলাকে টেনে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। ও একটা গর্ভবতী মহিলা ছিল, আর তার বাচ্চা ৮ মাসের হয়ে গেছিল। ওই মেয়েটা অনেকবার অনুরোধ করল, কিন্তু তবুও ওদের মধ্যে কারোর ওর ওপর দয়া হলো না। আর ওরা মিলে ওই মহিলাকে ওইখানেই জঙ্গলে জ্যান্ত অবস্থায় পুঁতে দিল। আরে আব্দুল দাদা, এই মহিলার গল্প তো শেষ হয়ে গেল, কিন্তু এই মহিলার পেটে একটা বাচ্চা ছিল। কথায় বলে কখনো গর্ভবতী মহিলাকে কষ্ট দেওয়া উচিত নয়, না হলে এর ফল খুবই ভয়ঙ্কর হয়। আরে ফল তো ভয়ঙ্কর তখন হতো যদি আমরা এই প্রেগনেন্ট ডাইনিকে ঠিক সময় না ধরে পুঁতে না দিতাম। না হলে কে জানতো এই ডাইনি আমাদের গ্রামে আরো কত বিপদ এনে দিত। সেই রাতে ওরা সবাই নিজের ঘরে চলে গেল। এই ঘটনাটা হয়ে এখন ২০ বছর হয়ে গেছিল। আজকে আব্দুল একটা বিয়েবাড়ি থেকে নিজের ঘরে ফিরছিল। গ্রাম থেকে বাইরে বেরোতে আর গ্রামে প্রবেশ করার শুধু একমাত্র রাস্তা ছিল, আর সেটা হলো জঙ্গলের রাস্তা। ওই জঙ্গলই একমাত্র এমন একটা কেন্দ্র ছিল যেটা গ্রামকে বাইরের রাস্তার সঙ্গে জোড়া দেয়। রাত প্রায় ২টো বেজেছিল। আব্দুল তার সাইকেলে চেপে একেবারে দাঁত কিলিয়ে কিলিয়ে গ্রামের দিকে আসছিল। আর তখনই ও জঙ্গলে পৌঁছল। আর কিছুক্ষণ অবধি নিজের সামনে ওই জঙ্গলের একেবারে নীরবতা আর ঘন কুয়াশার দিকে একভাবে দেখতে লাগল, আর নিজের মনে বিড়বিড় করতে লাগল, হে উপরবালা, আনন্দের চোটে আমি তো এটা ভুলেই গেছিলাম যে গ্রামে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে। এখানে তো দূর দূর অবধি কাউকেই দেখতে পাচ্ছি না, আর কাউকে দেখব বা কি করে, কারণ রাত ২টো বেজে গেছে। যাই হোক, যখন ১০ কিলোমিটার সফর করেই ফেলেছি, তখন এই ২ কিলোমিটার জঙ্গল পার করতে কী সমস্যা হবে? উপরবালার নাম নিয়ে আমি এখন এগিয়ে যাই। নিজেকে শুধু এটাই বলে আব্দুল এগিয়ে যেতে লাগল। প্রায় ৫-৭ মিনিট অবধি সাইকেল চালানোর পরে যখন আব্দুল জঙ্গলের মাঝখানে পৌঁছল, তখন হঠাৎ করে ওর এমন মনে হতে লাগল যে কেউ পেছন থেকে ক্রমাগত কেউ ওর সাইকেলকে ধরে রেখেছে। তারপর হঠাৎ আব্দুল নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর সাইকেল থেকে নিচের দিকে গিয়ে পড়ে গেল। আব্দুল যখনই মাটিতে পড়ল, একটা দ্রুত গতিতে একটা সাইকেল চলে যায় আর তারপর ওখান থেকে উধাও হয়ে যায়। হে উপরওয়ালা, আমার রক্ষা করো, আজ জানি না কি হতে চলেছে। আব্দুল তাড়াতাড়ি পায়ে হেঁটে আগে এগোতে লাগল। জঙ্গলের সে আজব নীরবতা ওর শরীরে ভয়ের ঝড়কে আরও বাড়িয়ে তুলছিল। তখনই জোরে বিদ্যুৎ চমকালো, আর আব্দুল ওর সামনে দৃশ্যটাকে দেখে একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, যেন ওর জ্ঞান হারিয়ে গেছে। ওর ঠিক সামনে একটা ছোট বাচ্চা দাঁড়িয়েছিল, যে ওকে দেখে জোরে জোরে হেসে চলেছিল। আরে বাপরে, এইসব কি হচ্ছে? তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। আব্দুল পালানোর জন্য যখনই নিজের পা আগে বাড়ালো, তখনই ও একদম ওর পেছন থেকে একটা মহিলার আওয়াজ শুনতে পেল। দাঁড়া খুনি! আব্দুল এবার জোরে জোরে হাঁপাতে লাগলো। ও একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে দেখল, তখন ওর হুঁশ উড়ে গেল। একটা মহিলা পুতুলের মতো দাঁড়িয়ে আব্দুলকে তাকিয়ে রয়েছে। তুমি তুমি তো সেই মহিলাই যাকে আমরা গত বছর মেরে দিয়েছিলাম, কিন্তু তুমি তুমি কি করে বেঁচে গেলে? তুই শুধু এটাই ভাব, আমি মরে যাওয়ার পর আবার কি করে ফিরে এলাম। আত্মা তখনই মুক্তি পায় যতক্ষণ সে নিজের কাজ পূরণ না করে ফেলে। আমি গত ১ বছর ধরে এই জঙ্গলেই তোর অপেক্ষা করে চলেছি।
আর আজ রাত সেই সময়টা এসে গেছে যখন আমার উদ্দেশ্য আর তোর পাপের প্রায়শ্চিত্ত দুটোই পূরণ হয়ে যাবে। দেখো, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব? আর তা আবার তোকে? যদি একবার এই সব আমার সাথে হতো তাহলে হয়তো তোকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু আমার নির্দোষ বাচ্চার কি অপরাধ ছিল যার জন্মের আগেই তুই ওকে মেরে ফেললি? দেখো, যা কিছু হয়েছে সেটা অজান্তে হয়েছে। আমাকে ক্ষমা করে দাও আর যেতে দাও। আচ্ছা, তাহলে এই সব কিছু তুই অজান্তে করেছিস? তুই কি আমায় মা অজান্তেই বানিয়েছিলি? আসলে তোর গ্রামবাসীরা তোর এই জারজ বাচ্চার কথা না জানতে পারে সেই জন্য তুই ছল করে আমাদেরকে মেরে ফেললি। কেন? কিছু মনে পড়েছে? তুই বিবাহিত হওয়া সত্ত্বেও আমার সাথে চক্কর চালিয়েছিলি। তুই আমাকে নিজের জালে ফাঁসালি আর আমায় প্রেগনেন্ট করে সবার শেষে মেরে ফেললি, যাতে তোর এই জঘন্য রূপ গ্রামবাসীদের সামনে না আসে। আর তুই এই অজুহাত দিলি যে আমি গ্রামবাসীদের উপর গালো জাদু করতাম। এখন তুই মরার জন্য তৈরি হয়ে যা, ঠিক সেইভাবেই যেভাবে তুই আমাকে মেরেছিলি। এই সব কিছু শোনার পরে আব্দুল ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি পালাতে লাগলো। কিন্তু তখনই হঠাৎ আব্দুল সামনে একটা গভীর দলদলে গিয়ে পড়ে যায় আর আস্তে আস্তে ভেতরের দিকে নেমে যেতে লাগলো। আব্দুল বাইরে বেরোনোর জন্য অনেক চেষ্টা চালিয়ে গেল, কিন্তু ও ভেতরে নিমজ্জিত হয়ে যেতে লাগলো। আমাকে মেরো না, আমি যা কিছু করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। এরপর এমন ভুল আর কখনো করব না। ঠিক আছে, যখন তোর পুনর্জন্ম হবে, মানে পরের জন্মে, এই কথাটার খেয়াল রাখিস। এই জন্মে তো আমি তোকে মোটেই ছাড়ব না। এইটুকু বলেই আব্দুল দলদলের ভেতরে নিমজ্জিত হতে লাগলো। আর তখনই ওর আশেপাশে রক্ত বইতে লাগলো। একটা ছোট বাচ্চা ওই দলদলের ভেতর থেকে ওর শরীরটাকে কেটে যাচ্ছিল। আব্দুল জোরে জোরে চিৎকার করলো, আর চিৎকারের সঙ্গে আব্দুল ওই দলদলেই একদম চিরকালের জন্য অন্তর্শায়ী হয়ে গেল। দেখুন, আমার কথা শুনুন, এই পেশেন্টের কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে যাবে, ততক্ষণ ওকে এখানেই থাকতে দিন। আধ ঘন্টা পরে ঘড়িতে 11:50 হয়েছিল। হাসপাতালের সব লোকেরা এখানে ওখানে দৌড়তে লাগলো। কেউ দৌড়তে দৌড়তে পড়ে যাচ্ছিল, আর কেউ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। পুরো হাসপাতালে ছুটোছুটি লেগে গেছিল। পালাও এখান থেকে, তাড়াতাড়ি করো, পালাও। 12টা বাজার আগেই হাসপাতাল নির্জন হয়ে গেল। ঘড়িতে 12টা বাজা মাত্রই মুর্দা ঘরের দরজা নিজের থেকেই খুলে যায়। কারুর হাঁটার আওয়াজ এলো। মুর্দা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে, যার চুল এলোমেলো ছিল আর যার পরনে সাদা কাপড় ছিল। ডাইনি নিচে ঝুঁকে মাটিটা শুকতে লাগলো। এখানে একটা ওয়ার্ডে যে পেশেন্ট অজ্ঞান ছিল তার জ্ঞান ফিরে যায়। আরে সবাই কোথায় চলে গেলে? আরে কেউ আছে কি এখানে? তখনই পেশেন্ট কারোর চলার আওয়াজ শুনতে পায়। দরজা নিজের থেকেই ধাক্কা খেতে শুরু হয়। পেশেন্টের বেড নিজের থেকেই নড়তে শুরু করে, যেন বেডটাও ভয়ে কাঁপছিল। এটা দেখে পেশেন্টও ভয় পেয়ে গেল। কে আছে এখানে? আরে এই বেড নিজের থেকে কি করে চলে যাচ্ছে? আরে কেউ বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে কেউ। বেড নিজের থেকেই সিঁড়ির দিকে এগিয়ে গেল, আর বেড
সিঁড়ি থেকে নিচে পড়ল। ওই পেশেন্টটার খুব আঘাত লেগেছিল, ও যন্ত্রণায় ছটফট করছিল, আর পেছন থেকে বেড নড়তে লাগলো। আর ওই নড়তে থাকা বেড থেকে উঠে পেশেন্ট পালাতে লাগলো। ও দৌড়ে যাচ্ছিল আর বেড ওর পিছু করছিল। আরে বাঁচাও, ই আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। যখনই ও সামনে দেখে সাদা কাপড়ে ডাইনি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, ডাইনিকে দেখে ভয় পেয়ে ও নিচে পড়ে যায় আর পেছনের দিকে দেখতে শুরু করে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। পেশেন্ট পালানোর চেষ্টা করে, ডাইনি ঝাঁপ দিয়ে পা দুটো ধরে ফেলে। পেশেন্টকে টেনে টেনে মুর্দা ঘরের ভেতরে নিয়ে গেল সে। আর তারপরে পেশেন্টের জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতে লাগলো, বাঁচাও। কিছুক্ষণ পরে ডাইনি মুর্দা ঘর থেকে বাইরে চলে আসে। ওর মুখ রক্তে লথপথ ছিল। ও আর কেউ আছে এখানে? মুর্দা ঘরের দিকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে। কি করে জানি না আমরা এই পেশেন্টকে হাসপাতালে ভুলে রেখে চলে এসেছি। আপনি আসলে কি বলতে চাইছেন ডাক্তার বাবু? এই হাসপাতালে একটা ডাইনি আছে। যে কেউ এই হাসপাতালে রাত 12টার পরে থাকে তার মৃত্যু একেবারে নিশ্চিত। এখানে সবাই একই কথা বলছে, কিন্তু আমার লোকেদের কথায় বিশ্বাস হচ্ছে না। কিন্তু আপনি তো ডাক্তার, আপনি এরকম বিষয়ে কি করে বিশ্বাস করতে পারেন ডাক্তার বাবু? আরে এমন অনেক কেস দেখেছি আমি, ভোটের নামে লোকেদেরকে মেরে তাদের অঙ্গ নিয়ে তস্করি করে হাসপাতালওয়ালারা। আমরা এরকম কিছু করি না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে 12টা বাজার পর এই হাসপাতালে থেকে দেখুন, যা কিছু আছে আপনি জানতে পেরে যাবেন। এখন আমি চলি। ডাক্তার ঠিকই তো বলছে, 12টা অবধি থেকেই যাই এই হাসপাতালে, সত্যিটা সামনে চলেই আসবে। এত লোক যখন বলছে তাহলে হয়তো সত্যিই এখানে ডাইনি রয়েছে। আর যদি সত্যি ডাইনি থাকে তখন একটা কাজ করি, হাসপাতালে মিনি ক্যামেরা লাগিয়ে দিই, আর হাসপাতালের বাইরে ওবি ভ্যানে বসে আমি সব কিছু দেখে নেব। সব কিছু আমার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জার্নালিস্ট ছোট ছোট ক্যামেরা হাসপাতালে লাগিয়ে দেয় আর নিজের ওবি ভ্যানে বসে 12টা বাজার অপেক্ষা করে। এত বছর ধরে হাসপাতালে সবার প্রাণ চলে যাচ্ছে। আসলে এরকমটা হওয়ার কারণ কি? আজ সত্যিটা সবার সামনে চলে আসবে। যেই সত্যি হোক না কেন, এই সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য আমার প্রমোশন তো একদম পাকা। 12টা প্রায় বাজবে করছে। সবাই হাসপাতাল থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ওই জার্নালিস্ট ওইখানেই হাসপাতালের ভেতরে ওবি ভ্যানের ভেতরে বসেছে। ও স্ক্রিনে দেখলো যে ওটা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে আসছে, যার চেহারা চুল দিয়ে ঢাকা রয়েছে। আরে এ কোনো ডাইনি নাকি মহিলা? মনে হয় এ কোনো এক জুনিয়র আর্টিস্ট, ভাড়ায় ডেকে পাঠানো হয়েছে। তখনই ডাইনি আস্তে আস্তে ক্যামেরার কাছে চলে আসে আর একজন চেহারা দেখে জার্নালিস্ট চেয়ার থেকে নিচে পড়ে যায়। ডাইনি! জার্নালিস্ট এত বেশি ভয় পেয়ে যায় যে ও পালানোর কথা ভাবে, কিন্তু যখনই ভ্যানের দরজা খুলে দেয় ডাইনি সামনে দাঁড়িয়েছিল আর ভ্যানের ভেতরে চলে আসে। জার্নালিস্ট অন্য দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ওই দরজাটা খুলল না। ভ্যানের আয়নায় রক্ত এসে পড়ে যায়। পরের দিন পুলিশ জার্নালিস্টের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। পুলিশ
কাল রাতের রেকর্ড করা ফুটেজটাও দেখলো। কোনো অপরাধী হলে তাকে ধরা যেতে পারে, কিন্তু এটা তো ভূত প্রেতের বিষয়, এতে আমরা কিছুই করতে পারবো না। আমি বুঝতে পারি স্যার, আমাদের কোনো ভালো একটা বাবার দরকার। হাসপাতালের লোকেরা ডাইনিকে ধরার জন্য একটা বাবাকে ডেকে পাঠায়। বাবা রাত 11:30টায় হাসপাতালে চলে আসে। এখন আপনি আমাদের হাসপাতালটাকে এই ডাইনির হাত থেকে বাঁচাতে পারবেন বাবা। আমার উপর বিশ্বাস রাখো খোকা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা। সবাই হাসপাতাল থেকে বাইরে বেরোতে লাগলো 12টা বাজার আগে। কিন্তু বাবা মুর্দা ঘরের সামনেই বসে মন্ত্রের উচ্চারণ করতে লাগলো, ওম ত্রম্বকম আজমাই সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি মুর্দা ঘর থেকে বেরোলো আর বাবাকে দেখে হাসতে লাগলো। যেন বাবার মন্ত্রের কোনো প্রভাব পড়ছিল না ডাইনির ওপরে। বাবা যত জোরে মন্ত্র পড়ছিল, ডাইনি ততই জোরে হেসে যাচ্ছিল। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি নিজের হাতে ইশারা করে। বাবা উপরে দেখে, তখন ওপর থেকে বাবার উপরে পড়ে যায়। বাবার চেহারা রক্তে লাল হয়ে যায়, আর তারপর ডাইনি বাবাকে মুর্দা ঘরে টেনে টেনে নিয়ে যায়। বাকিদের মতোই ডাইনি বাবাকেও নিজের শিকারে পরিণত করল। এখন হাসপাতালওয়ালারা একটা কথা বুঝতে পেরে যায় যে ডাইনি হাসপাতাল থেকে মোটেই যাবে না। ওদেরকেই 12টা বাজার আগে হাসপাতাল খালি করতে হবে, না হলে তাদের সবার মৃত্যুর জন্য নিজেরাই দায়ী হবে। ববিতা একলাই তার মা আর তার অসুস্থ ভাইয়ের খরচ সামলাচ্ছিল। ববিতা একটা কলেজে প্রফেসরের কাজ করে। একদিনও কলেজে যাওয়ার জন্য বেরোচ্ছিল, আরও নিজের বাঁ পাটা আগে বার করে যাচ্ছিল। তখনই, ববিতা, আমি তোকে কতবার বলেছি বাড়ি থেকে বেরোনোর সময় আগে ডান পাটা বার করা দরকার, না হলে এটা অশুভ মানা হয়। মা, আমিও তোমাকে কতবার বলেছি মা, আমি এই সব কথায় একদম বিশ্বাস করি না। এইসব আসলে মন গড়া কথা। আজকে অমাবস্যার কালো রাত, আজ তাড়াতাড়ি বাড়ি আসবি। আজকের দিনে অনেকেই কালো জাদু করে ববিতা। আরে মা, তুমি এইসব বিষয় কেন বিশ্বাস করো? এইসব কিছুই হয় না। না না, এইসব কথা অনেক ভেবে চিনতে তবেই করা হয়। সরিতা অনেক অন্ধবিশ্বাসী ছিল আর সব সময় এই সবের থেকে বাঁচার জন্য টোনা টোটকা করে থাকত। তার ছেলে সুজয় অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছিল আর হাঁটতে চলতে অসমর্থ ছিল। তার পুরো খেয়াল তার বোন ববিতাই রাখত। ববিতা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর অনেক কাজ থাকার কারণে আজ ওর বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। আজ মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল, কিন্তু কাজ বেশি থাকার কারণে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো সম্ভবই নয়। মাকে একবার ফোন করে বলে দিই, হ্যাঁ, ফিরতে দেরি হয়ে যাবে। ববিতা যখনই নিজের ফোনটা বার করলো, ফোন ওর হাত থেকে পড়ে গেল আর ভেঙে গেল। ওর বাড়ি ফিরতে আরও বেশি লেট হয়ে গেল। ও কোনো ট্যাক্সি বা অটো খুঁজে পেল না। ও পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আজকে এই মোবাইলটা খারাপ হওয়ার ছিল। আশেপাশেও কিছু নজরে পড়ছে না। ববিতার এমন মনে হলো যেন কেউ সাহায্যের জন্য ডাক দিচ্ছে। ববিতা আওয়াজের পিছু করতে করতে আওয়াজের পেছনে যেতে লাগলো। কে আছে ওখানে? তুমি এভাবে কাঁদছো কেন? ববিতা কিছুই দেখতে পেল না, কিন্তু ও আওয়াজের পিছু করতে করতে চলে গেল। তখনই ও দেখতে পেল যে ও একটা কবরস্থলে পৌঁছে গেছে। যখনই ববিতা ওই কবরস্থলে পৌঁছে গেল, এইসব কি হচ্ছে? আমি রাতে কবরস্থলে কি করে পৌঁছে গেলাম? ওখানে কুকুরদের কান্নার আওয়াজ, বাদুড়ের কথা বলার আওয়াজ আর ব্যাঙগুলোর জল থেকে ডাক দেওয়া পরিষ্কার শোনা যাচ্ছিল। চারিদিকে একদম শান্ত পরিবেশ ছিল, তার মাঝে নীরবতাকে চিরে আওয়াজ। অনেক
ভয়ঙ্কর মনে হচ্ছিল। ববিতা ওই কবরস্থল থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও যেখানেই যাচ্ছিল ও শুধুমাত্র বড় বড় দেওয়াল দেখতে পাচ্ছিল। ওখানে কোনো গেট ছিল না। যদি এখানে কোনো গেট না থাকে তাহলে আমি ভেতরে কি করে এলাম? গভীর অন্ধকার হয়ে গেছিল। ববিতা ওই কবরস্থলে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু ওখান থেকে যাওয়ার কোনো রাস্তা ছিল না। ববিতা ক্লান্ত হয়ে একটা কবরে বসে পড়ে। তখনই ওই কবর থেকে একটা আজব আওয়াজ বেরোতে শুরু হয়। ববিতা আস্তে করে নিজের কান ওই কবরের ওপরে রেখে আওয়াজ শুনতে লাগলো। তখনই হঠাৎ ওই কবরে খুব জোরে একটা ধামাকা হলো, আর সেটা থেকে একটা সবাধার বেরিয়ে সামনে চলে আসে। ববিতা ওই ধামাকার আওয়াজ শুনে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই ববিতার কানে কিছু আওয়াজ শুনতে পেল। আরে আপনি ঠিক আছেন তো? আপনি এখানে নির্জন কবরস্থানে একা কি করছেন? আপনি কে? আর আমি এখানে কি করে পৌঁছলাম? ববিতার একটু জ্ঞান ফিরে এলো। ববিতা নিজের সামনে এক অজানা ব্যক্তিকে দেখতে পেল। আপনি কে? আর এখানে কি করছেন? আমি এই কবরস্থানে কি করছি? আমি কিছুই বুঝতে পারছি না। আজ আমি কাজ থেকে বাড়ি ফিরে আসতে লেট হয়ে গেছি। যখন আমি কবরস্থান হয়ে পার করছিলাম তখন আমি যেন কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, আর আমি এখানে দেখতে চলে এলাম। তখনই কাছে পড়ে থাকা কবর থেকে কারোর হাত বাইরে বেরিয়ে আসে, আর ববিতার হাত টেনে ধরে। ববিতা ভয় পেয়ে চিৎকার করে। অমন ববিতার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওর হাতটা খুব খারাপভাবে আটকে গেছিল। এসব কি হচ্ছে? একটা কবরে রাখা মরা দেহ কারো হাত কি করে ধরতে পারে? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। এসব আমার বোঝার ক্ষমতার বাইরে। অমন ববিতার হাত ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। ববিতার হাত থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। তখনই ববিতার হাত ওই কবর থেকে বাইরে চলে আসে। অমন আর ববিতা নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়তে শুরু করে। এখান থেকে বেঁচে পালানোর কোনো রাস্তা নেই। এটা কি করে হতে পারে? এখানে ভেতরে আসার রাস্তা তো আছে, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা নেই। এটা কোনো একটা ফাঁদ আমাদের ফাঁসানোর। পেছন থেকে ওই কবর থেকে একটা ভূত পায়ে হেঁটে ওখানে আসতে লাগলো, আর তার মুখ থেকে সবুজ জল গড়ে পড়ছিল। অমন আর ববিতা তাকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায়, আর ওখান থেকে পালাতে শুরু করে। তখনই ববিতার পা কোনো একটা জিনিসে আটকে যায়, আর ও নিচে পড়ে যায়। চলো আমার সঙ্গে। ও ববিতার পা ধরে টেনে নিয়ে এগিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ও এটা করতে অসমর্থ হয়ে গেল। তখনই ভূতের নজর অমনের উপর পড়ে যায়, আর ববিতাকে ছেড়ে দিয়ে অমনের দিকে মুড়ে যায়। ববিতা ওখান থেকে উঠে দৌড়তে শুরু করে। তখনই ও কিছুর সাথে ধাক্কা খেয়ে যায়। ছেড়ে দাও আমাকে। আমি তোমার কি ক্ষতি করেছি? আমার প্রাণ নিও না। ছেড়ে দাও আমাকে। আরে শান্ত হও, শান্ত হও। তুমি কে? আর তোমারই অবস্থা কে করলো? তুমি এত ভয় ভয় কেন রয়েছো? ভূত! ওই ভূত আমাদেরকে ছাড়বে না। তখনই ওই ভূত অমনের গলা ধরে তাকে নিজের হাতের মাঝে টিপে ঘুরিয়ে দেয়। অমন মাটিতে পড়ে যায়, আর খুব খারাপভাবে কষ্ট পেতে লাগলো। না তো ওকে মৃত্যু আপন করছিল, আর না তো জীবন ওকে নিজের স্থান দিচ্ছিল। এটা দেখে পীযূষ আর ববিতা প্রচণ্ডভাবে ঘাবড়ে গেল। না, এটা শুধু একটা সন্নিপাত হতে পারে না যে আমরা তিনজনে একই দিনে একই কবরস্থানে এসেছি। কিন্তু এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে কোনো বড় শক্তির হাত রয়েছে। হ্যাঁ, যে আমাদের তিনজনকে এখানে ডেকে পাঠিয়েছে। ওই ভূত ওই দুজনের দিকে আসতে শুরু করে। দুজনে ভয় পেয়ে ওখান থেকে দৌড়তে লাগে। পীযূষ একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, আর ববিতা একটা কবরের পেছনে লুকিয়ে চুপচাপ বসে পড়ে। ভয় পেয়ে দুজনেরই খুব খারাপ অবস্থা। অমন ওখানেই পড়ে থেকে ছটপট করছিল। তখনই ববিতা ওখানে কারো আসার আওয়াজ শুনতে পেয়ে যায়। ববিতা লুকিয়ে সেটাকে দেখতে লাগে। ও
ওর মা ওর ভাইকে ওখানে নিয়ে আসে। ববিতা দৌড়ে গিয়ে ওর মায়ের গলা জড়িয়ে ধরে। মা, তুমি এখানে কি করে এলে? এখান থেকে পালিয়ে যাও, এখানে আসার তো রাস্তা আছে, কিন্তু ফিরে যাওয়ার নেই। এটা এটা তুমি কি করে জানতে পারলে? আর এত রাত্রে তুমি নির্জন কবরস্থানে ভাইয়ের সঙ্গে কি করছো? তুমি এখনো বুঝতে পারলে না? এই সব আমার ষড়যন্ত্র। তোমাদের তিনজনকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। ববিতা এটা শুনে ওর হোঁশ উড়ে গেল। আজ অমাবস্যার কালো রাত। তোমাদের তিনজনকে একটা কথা জুড়ে দিচ্ছে, তোমাদের তিনজনেই অমাবস্যার কালো রাতে জন্মেছিলে। আজ আমি তোমাদের তিনজনেরই বলি চড়িয়ে দেব, আর এটা করলে আমার ছেলে আগের মতো একদম ঠিক হয়ে যাবে। তুমি কি ধরনের মা? নিজের ছেলের জন্য তুমি তিনটে অসহায় মানুষের প্রাণ কেড়ে নিচ্ছ। তখনই পেছন থেকে ওই ভূত এসে ববিতাকে নিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও তার চঙ্গুল থেকে বেরোতে পারল না। ওই ভূতটা সুমন, পীযূষ আর ববিতাকে গাছে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। খুব ভালো কাজ করেছো তুমি। একটা বাজতে চলেছে, একটার সময় আমি এই তিনজনের বলি চড়াবো। তিনজনের রক্তে স্নান করা মাত্রই আমার ছেলে একদম ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। সরিতা হাতে তলোয়ার নিয়ে ওই তিনজনের গলা কাটার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই তার পা একটা কবরে পড়ে যায়, আর ওই কবরটা খুলে যায়, আর সরিতা তার মধ্যে পড়ে যায়, আর ওই কবরটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। সুমন, পীযূষ আর ববিতা তিনজনেই নিজের থেকে ওই গাছ থেকে নিচে পড়ে যায়। পীযূষ অজ্ঞান অবস্থায় ওই কবরের দিকে দেখে, যার মধ্যে সরিতা পড়ে গেছিল। মা, মা, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। ওই কবরটা পীযূষের মায়ের ছিল। ওই ভূতটা রেগে গিয়ে গাছ উবড়িয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর সরিতার ছেলের পেটে নিজের নখ ঢুকিয়ে তার নাড়ি ভুঁড়ি কেটে খেতে থাকে। ববিতা, সুমন আর পীযূষ পরের দিন সকালে জ্ঞান ফিরল। তিনজন ওই কবরস্থানের বাইরে ছিল। তিনজন নিজের নিজের রাস্তায় চলে গেল, কিন্তু ওই রাতটা তিনজনের জীবনের ভয়ানক রাত হয়ে গেল, যেটা ওই তিনজন কখনো ভুলতে পারবে না। একটা মা তার ছেলেকে ঠিক করার জন্য অন্য কারোর ছেলের প্রাণ নিয়ে নিচ্ছিল, আর একটা মা মরে গিয়েও নিজের ছেলের প্রাণ বাঁচাচ্ছিল। ওই ভয়ঙ্কর রাত আমাদের জীবনে চিরকাল জীবন্ত থাকবে। দাদু, ও দাদু, আমাকে ওই গল্পটা শোনাও না, যেটা ওই গ্রামের ডাইনির গল্প। আরে বাচ্চারা, এখন রাত হয়ে গেছে। এত ছোট বাচ্চাদের রাতে ভূত প্রেতের গল্প শোনা উচিত নয়। দাদু, এখন আমরা বড় হয়ে গেছি, প্লিজ আমাদের ওই গল্পটা শোনাও না। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, যখন তোমরা এত বেশি জিদ করছো তাহলে শুনিয়ে দিচ্ছি। এই গল্পটা আজ থেকে অনেক বছর আগের পুরনো। সময় ছিল 1999, যখন গ্রামে দশেরার পর্ব চলছিল। সব লোকেরা মেলা দেখতে যাচ্ছিল, আর তখনই কিছু লোক মিলে সড়কের ওপর একটা লম্বা শাড়ি পরে থাকতে দেখে। ওই শাড়িটা দেখে কারোর কিছু ঠিক লাগলো না। সবারই ওই শাড়িটাকে ডিঙিয়ে রাস্তা ক্রস করার ইচ্ছে হলো, কিন্তু একটা বেয়াড়া ছেলে মোটেই মানল না, আরও ওই শাড়িটাকে ডিঙিয়ে দিল। সড়কের পাশ দিয়ে পেরোনোর পর সবাই বাঁশবাগানের কাছ থেকে একটা আওয়াজ শুনতে পেল।
যেটা জলের পড়ার আওয়াজ ছিল। একদম মনে হলো যেন কেউ স্নান করছে। সবাই যখন ওইদিকে টর্চ মারলো, তখন তারা একটা মহিলাকে স্নান করতে দেখলো। কিন্তু পরের মুহূর্তে সবার টর্চ একসাথে ফিউজ হয়ে গেল, আর আবার অন্ধকার ছেয়ে গেল। সবাই বুঝতে পেরে গেল, সে যাই হোক না কেন, এটা কোনো পেতনি বা ডাইনি হবে। সবার সন্দেহ একদম এটাই ছিল। সবাই সেই রাতে তাড়াতাড়ি ওখান থেকে বেরোলো। পরের সকালে গ্রামে একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে একটা ডাইনি এই গ্রামটাকে অভিশপ্ত করে দিয়েছে। আর ওই ছেলেটা যে গত রাতে ওই শাড়িটা ডিঙিয়েছিল, সে সেই রাতেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এই সব খবরগুলো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর গ্রামের সবাই ওই ডাইনির মারাত্মক কথা আলোচনা করতে লাগলো। প্রায় দশেরা দীপাবলির মতো অনুষ্ঠানে গ্রামে গঞ্জে ডাইনি পেতনি ঘুরে বেড়াতে থাকে। এটা একটা সাধারণ ব্যাপার ছিল, তাই সবাই ভাবলো যখনই দশেরা কাটবে সব কিছু শান্ত হয়ে যাবে। কিন্তু এরকম হলো না, বরং ওই ডাইনির গড়ার সর্বনাশ তার জন্ম নিয়ে ফেলেছিল। দশেরার 10 দিন পেরোনোর পরেই গ্রামে হঠাৎ তুফান এসে গেল। সমস্ত গৃহপালিত পশু মরতে লাগলো। কেউ মাঝরাতে ওদেরকে মেরে ওদের পুরো রক্ত চুষে নিত। বাচ্চারা অবধি জ্যান্ত জন্মাচ্ছিল না। গর্ভবতী মহিলাদের বাচ্চা তাদের গর্ভেই মরে যেত। সবার এটাই ধারণা ছিল যে এই সবের কারণ ওই ডাইনিটাই, যে নিজের অভিশাপ দিয়ে পুরো গ্রামকে বরবাদ করে দিয়েছে। গ্রামে এখন কৃষিকাজও অসম্ভব হয়ে গেছিল। জমিতে মাটি অনুর্বর হয়ে গেছিল, সব ফসল শুকিয়ে গেছিল। আর এই কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিয়েছিল। কিন্তু দাদু, এই ডাইনি লোকেদেরকে এইভাবে কেন মারছিল? ও কি কোনো প্রতিশোধ নিতে এসেছিল? না, ও কোনো প্রতিশোধের উদ্দেশ্যে আসেনি। ওই গ্রামটাকে নিজের অধীনে করতে চেয়েছিল, কারণ ও আমাদের গ্রামটাকে নিজের আড্ডা করতে চেয়েছিল। যে পরামর্শটা ওকে এক তান্ত্রিক দিয়েছিল। কিছু বছর আগে গ্রামবাসীরা ওই তান্ত্রিকের এই জঘন্য কাজের জন্য পিটিয়ে পিটিয়ে তাকে গ্রাম থেকে বার করে দিয়েছিল। আর তারই পরামর্শ শুনে ওই ডাইনিটা আমাদের গ্রামকে লক্ষ্য করেছিল। তাহলে দাদু, এর পরে কি হলো? ওই ডাইনিটা সবাইকে মেরে দিয়েছিল? না খোকা, সবাইকে মারাটা সম্ভব ছিল না। কিন্তু যে নিয়ম বিধিকে মানে না, সে ওই ডাইনির জালে খুব সহজেই ফেসে যেত। নিয়ম? কেমন নিয়ম দাদু? যেমন সূর্য ডোবার পরে ঘরের দরজা জানালা বন্ধ করে নেওয়া, কারোর দরজা খটখটানোর পর দরজা না খোলা। কিন্তু এ থেকে ডাইনি শান্ত হয়ে বসেনি, বরং ও অন্য আরেকটা উপায় বার করলো। এখন তো বিয়ে অনুষ্ঠানও গ্রামে করা সম্ভব ছিল না, না হলে ডাইনির কাছে একটা বিরাট সুযোগ থাকতো নিজের শিকারকে ফাঁসানোর। ও গ্রামের সব লোকেদেরকে নিজের বশে করতে শুরু করে দিল, আর তা থেকে অন্যদের ক্ষতি করা শুরু করে দিল। আস্তে আস্তে ওই ডাইনির আতঙ্ক বেড়ে যেতে লাগলো। দাদু, তাহলে গ্রামবাসীরা ওই ডাইনির হাত থেকে মুক্তি কি করে পেল? গ্রামবাসীরা ওই ডাইনির আতঙ্কে ঘাবড়ে গেছিল। এরই মাঝে সবার মুখে খবর শোনা গেল এই কাজ ওই তান্ত্রিকেরই, যাকে 3 বছর আগে গ্রাম থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা রেগে গিয়ে
লাল হয়ে ওই তান্ত্রিকের ঠিকানা খুঁজলো, আর তারপর তাকে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে বলল, শুনবে তান্ত্রিক, ওই ডাইনিকে যে করে হোক গ্রাম থেকে বার কর। আমরা জানি তুই ওই ডাইনিকে আমাদের পেছনে লাগিয়েছিস। যদি তুই এরকমটা না করিস তাহলে তোকে আমরা এমন ভয়ঙ্কর মৃত্যু দেব যে তুই তন্ত্রবিদ্যাও ভুলে যাবি। গ্রামবাসীরা ওই তান্ত্রিকের কাছ থেকে তার কবচটা কেড়ে নেয়, যার মাধ্যমে সে বেঁচে ছিল। যদি কিছুদিনের মধ্যে ওর কবচটা না পায় তাহলে ও নিজের সব শক্তি হারিয়ে ফেলবে, যে জন্য তার এত বছরের তপস্যা মাটি হয়ে যাবে। তান্ত্রিককে বাধ্য হয়ে গ্রামে আসতেই হলো। সে বছরের শেষ রাতে সাধনা শুরু করলো। সাধনাতে আমি আর আমার সাথে আরো দুজন সাথী বসেছিল। তান্ত্রিক এবার মন্ত্র জপ করতে শুরু করলো। ওই ডাইনি কিছুক্ষণের মধ্যে সামনে এসে হাজির হলো। সে খুবই ভয়ঙ্কর চেহারা নিয়ে এসেছিল। ওকে দেখে আমরা সবাই ভেতর থেকে কেঁপে উঠলাম, কিন্তু পালাতেও পারতাম না। যদি পালাতাম তাহলে আমাদের প্রাণ ত্যাগ করতে হতো। এবার তোকে এই গ্রামটা ছেড়ে দেওয়া উচিত। আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে। উদ্দেশ্য তো তোর পুরো হয়ে গেছে, আমার নয়। আমি এখানে তোর উদ্দেশ্যের জন্য এসেছিলাম, কিন্তু যাব নিজের উদ্দেশ্য পুরো করে। ওই ডাইনি গ্রাম ছেড়ে যাওয়ার জন্য মানল না। তারপর নিজের সব থেকে শক্তিশালী যজ্ঞ শুরু করে দিল। আর অনেক ঘন্টা এই সাধনা চলার পর শেষমেশ ওই ডাইনি দুর্বল হয়ে গেল। আর তারপর তান্ত্রিক ওকে সামনের বট গাছের সঙ্গে বেঁধে দিল। মুক্ত হওয়ার জন্য তান্ত্রিক ওকে গ্রাম ছেড়ে যাওয়ার শর্ত রেখে দিল। দেখ, যদি তুই চাস যে তুই আজীবন এই গাছে বাঁধা হয়ে থাকবি তাহলে এখনো তোর জিদ তাকে ছাড়িস না। আর যদি তুই এই গ্রামটাকে ছাড়ার কথা দিস তাহলে আমি তোকে মুক্ত করে দেব। ঠিক আছে তান্ত্রিক, আমি এই গ্রাম ছেড়ে দেব, কিন্তু আমারও একটা শর্ত আছে যে এখানে উপস্থিত কোনো লোক আজকের ঘটনার উল্লেখ কখনো কারোর কাছে করবে না। তা না হলে আমি তার সামনে চলে আসব আর তাকে মেরে ফেলবো। এটা বলা মাত্রই ওই ডাইনি অজ্ঞান হয়ে যায়, আর তান্ত্রিক ওকে গাছ থেকে মুক্ত করে দেয়, আর গ্রাম আবার আগের মতো হয়ে যায়। আরে দাদু, তুমি তো বললে যে ওই ডাইনি সবার কাছে এটা দাবি রেখেছিল যে কেউ ওই রাতের ঘটনার উল্লেখ কারো সাথে করবে না, না হলে ও সামনে এসে যাবে। তুমি তো আমাদেরকে এই সব কিছু বলে দিলে। হে রাম, হে আমি কি করে ফেললাম? বুড়ো বয়সে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে যে নিজের মৃত্যুকে ডাক দিয়ে ফেললাম। তখনই ঘরের লাইট চলে গেল, আর হালকা আলোয় ওই তিনজন সামনে একটা বড় মহিলার ছায়া দেখতে পেল। আর তখনই দাদুর গম্ভীরভাবে ছাতির যন্ত্রণা শুরু হলো। আর দাদুর গল্প আর তার জীবনের সময় এখানেই সমাপ্ত হয়ে গেল। রাত্রি 12টার সময় রিয়া আর কার্তিক একটা ইভেন্ট থেকে বাড়ি ফিরছিল। ওরা শর্টকাটের জন্য একটা বস্তির রাস্তা বাছে, যেটা তাদের 30 কিলোমিটার মতো ড্রাইভ বাঁচাতে পারত। আরে কার্তিক, আমাদের হাইওয়ে দিয়েই যাওয়া উচিত ছিল। এই গ্রামের মাটির রাস্তা না, জানি না কেন আমার খুব হন্টেড ভাইবস দিচ্ছে রে। বাহ ম্যাডাম, মানে রাত হলো না যে আপনার ভূত দেখতে পাওয়া শুরু হয়ে গেল। দেখো, এই কাঁচা রাস্তা 2-4 কিলোমিটার পরে শেষ হয়ে যাবে, আর শুধু একটা টার্ন, তারপর সোজা আমরা হোটেলে পৌঁছে যাব। কার্তিক আর রিয়া দুজনেই গাড়িতে বসে একে অপরের সঙ্গে কথা বলছিল, আর কার্তিক ও গাড়িটা গ্রামের ওই বস্তির ধারে কাঁচা রাস্তা দিয়ে ছুটিয়ে চলেছিল।
কার্তিক, তুমি কি আমাদের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি দেখতে পাচ্ছ না তো? তাহলে তাড়াতাড়ি চালাও। কোথাও কোনো ভয়ঙ্কর কাল আমাদের মৃত্যুর ঘাটে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে না তো? চলো তাড়াতাড়ি। আরে তুমি ভয় দেখাচ্ছ নাকি কথা বলছো? এর থেকে ভালো তুমি ঘুমিয়েই পড়ো। কিছুটা দূরত্ব হয়তো পেরিয়ে এসেছিল, আর তখনই কার্তিকের চোখ গাড়ির রিয়ার ভিউ মিররের উপর পড়ে যায়, যেটা দেখে ওর রক্ত জমে যায়। কার্তিক তার গাড়ির আয়নায় দেখল একটা মানুষ, তার মাথা নেই, আর ওর গাড়ির পেছনে পেছনে ছুটে চলেছিল, আর তার হাতে একটা চকচকে ধারালো কুড়ুলও ছিল। সেটা দেখার পর কার্তিক এক্সিলারেটরকে খুব জোরে কষে দেয়। ও ভয় তো খুব পেয়ে গেছিল, কিন্তু ও নিজের ভয়টাকে মোটেই বাইরে বার করেনি, কারণ ওর পাশে রিয়া বসেছিল। যদি পেছনের দৃশ্যটা দেখে ফেলতো তাহলে ভয়ের চোটেই মরে যেত। আরে কার্তিক, তুমি কোনো ভূত দেখে ফেলেছো নাকি? এত জোরে কেন গাড়ি চালাচ্ছ? কার্তিক এখনো গাড়ির আয়নাতে ওই মাথা কাটা শয়তানকে দৌড়ে আসতে দেখেছিল। ও গোটা গা দিয়ে ঘাম ঝরছিল। তখনই হঠাৎ ওই পেছনে দৌড়ানো মানুষ একেবারে উধাও হয়ে গেল। কার্তিক একটু ছেড়ে নিঃশ্বাস নেয়, কিন্তু তখনই গাড়ির ছাদে জোরে কিছু একটা এসে পড়ে যায়। কার্তিক জানি না কেন তক্ষুনি একটা জোরদার ব্রেক মারল, আর এর সাথেই ছাদে ঝাঁপ দিল ওই মাথা কাটা মানুষটাও। সোজা গাড়ির সামনে এসে পড়ে যায়। ওই ভয়ঙ্কর মানুষটাকে দেখতে পাওয়ার পর রিয়া এক ভয়ঙ্কর চিৎকার করে ফেলে। আর চিৎকার করারই তো কথা, ওই মানুষটাকে দেখে এত মারাত্মক যে লাগছিল। তার ধড় থেকে মাথা আলাদা ছিল, আর তার উচ্চতাও 6 ফুট ছিল। তার হাতে একটা ধারালো হাতিয়ার ছিল, যেটা সে অন্ধের মতো চালিয়ে যাচ্ছিল। আশেপাশের পুরো পরিবেশ একেবারে ঘোর অন্ধকার আর শান্ত পরিবেশে ছেয়ে গেছিল। কার্তিক, আমি বলেছিলাম না এই রাস্তা দিয়ে যেও না, এই রাস্তা আমাদেরকে মেরে ফেলবে। রিয়া, শান্ত হয়ে যাও, চুপচাপ বসে থাকো। এরপর ওই মাথা কাটা মানুষটা আস্তে আস্তে ওদের কাছে আসতে শুরু করে, আর অন্ধের মতো নিজের কুড়ুলটা চালাতে শুরু করে। সে কাউকেই দেখতে পাচ্ছিল না, আর সেই কারণে সে কুড়ুল দিয়ে কখনো গাড়ির বোনাটে মারছিল, আর কখনো গাড়ির হেডলাইটে। কিন্তু তার আসল লক্ষ্য ছিল ওই দুজনের মাথা, যারা গাড়িতে একেবারে নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। আমি বুঝে গেছি এই রাক্ষসের খেলা। ও শুধু আমাদেরকে অনুভব করতে পারে, ও কিছুই দেখতে বা শুনতে পায় না, কারণ ওর কাছে মাথা নেই। তাহলে তুমি কি চাও? আমি এইভাবেই গাড়িতে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকি, যে কখনো আসবে আর এসে আমার মাথা ধড় থেকে আলাদা করে দেবে, আর আমার মারাত্মক কষ্টের সাথে মৃত্যু হয়ে যাক? কার্তিক রিয়ার কথা শুনে একেবারেই একমত ছিল না। ও রিয়াকে পালাতে বলে, কিন্তু রিয়া গাড়ির সিটের সঙ্গে একেবারে চিপকে বসে রইল। এতক্ষণ ওই মাথা কাটা মানুষটা শান্ত ছিল, কিন্তু যখনই হালকা নড়চড় হলো তখন সে অন্ধের মতো দৌড়তে লাগলো। সে কার্তিকের পিছু করতে লাগলো, আর কার্তিকও চিৎকার করতে করতে জমির দিকে পালালো। কিন্তু তখনই ওই শয়তান কার্তিকের মাথাটা নিজের ধারালো কুড়ুল দিয়ে কেটে ফেলল, যে কারণে কার্তিকের শরীর জমিতে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এরপরে যে ভয়ঙ্কর দৃশ্য রিয়ার সামনে ছিল সেটা এটা ছিল যে এরপরে ও আরও একটা মারাত্মক দৃশ্য দেখতে পেয়ে গেল। ও দেখল যে ওই শয়তান
গন্ধ শুকে কার্তিকের কাটা মাথার কাছে পৌঁছয়, আর ওই মাথাটা সে নিজের মাথায় জায়গায় রেখে দিল। বাপরে, এ তো খুবই নিষ্ঠুর শয়তান। আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। এর আগে ওই শয়তান রিয়ার দিকে আসতে পারত। রিয়া গাড়ি রিভার্সে নিল, আর ওই অভিশপ্ত রোড আর ওই মাথা কাটা মানুষটার আতঙ্ক থেকে বেঁচে পালালো। রিয়া একটা ভাগ্যবতী মেয়ে ছিল, যে সেই রাতে মৃত্যু লোকের একেবারে কাছ থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে চলে গেছিল। ওই মাথা কাটা মানুষটা গত 15 বছর ধরে ওই অভিশপ্ত বস্তিতে ঘুরে বেড়ায়, আর যদি কারোরও গন্ধ পেয়ে যায় তারও সে মাথা ধড় থেকে আলাদা করে দেয়, তাদেরকেও মাথা কাটা মানুষে পরিণত করে দেয়। সত্যি, জীবনে এরকম একটা ঘটনা দেখা কতটা কষ্টের হতে পারে যখন আপনি এমন কোনো মানুষকে দেখতে পান যার শরীরে মাথা থাকে না, আর ভুতুড়ে ভাষায় তাকে মাথা কাটা মানুষ বলা হয়। মেঘা অনেকদিন পর তার বান্ধবীদের সঙ্গে দেখা করার জন্য গ্রামে যাচ্ছিল। ও ট্রেন অনেক রাতে গ্রামের স্টেশনে পৌঁছল। ওই ট্রেন থেকে নামলো আর আশেপাশে রিক্সা বা ট্যাক্সি খুঁজতে লাগলো। স্টেশন একেবারে নির্জন ছিল। মেঘা দূর দূর পর্যন্ত কোনো মানুষজনকে দেখতে পাচ্ছিল না। ও একটু অস্থির হয়ে পড়ল। অনেক খোঁজার পর ও একটা রিক্সা দেখতে পেল, যার ভেতরে তার ড্রাইভার ঘুমোচ্ছিল। মেঘা ওই রিক্সাওয়ালার কাছে গেল। শুনুন দাদা, কি হয়েছে? আসলে আমি গ্রামে যাব। ড্রাইভার চোখ খুলে মেঘার দিকে তাকালো, আর হঠাৎ করে ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, ডাইনি, 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 আমাকে যেতে দাও, আমি কিছু করিনি। চিৎকার করতে করতে মেঘার থেকে দূরে যেতে লাগলো। এ আপনি কি বলছেন? আপনি ভয় পাবেন না, আমি কোনো ডাইনি নই। দাঁড়ান। ড্রাইভার শান্ত হয়ে আস্তে আস্তে মেঘার কাছে আসতে লাগলো। আপনি ডাইনি নয় তাহলে কে আপনি? আমি শহর থেকে এসেছি। এই গ্রামে আমার বান্ধবী থাকে। আপনি কি আমায় গ্রাম অবধি ছেড়ে দিতে পারবেন? যদি আমি আপনাকে গ্রাম অবধি ছাড়তে যাই তাহলে ওই ডাইনি আমাকে ছাড়বে না। ডাইনি? কে ডাইনি? লাল শাড়ি পরে থাকা ডাইনি। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। চলুন আপনি। আপনি সাথে আছেন সেই জন্যই তো ভয় লাগছে। আপনি লাল রং পরে রয়েছেন, যেটা ডাইনির মোটেই পছন্দ নয়। গ্রামে যদি কেউ লাল রঙের কাপড় পরে বেরোয় তাহলে ডাইনি তার শরীরকে 2 টুকরোতে ভাগ করে মাটির নিচে পুঁতে দেয়। এইসব শুনে মেঘা একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপর নিজেকে সামলেও বলল, দেখুন, কথাটা বুঝুন। এত রাতে আমি হেঁটে যেতে পারবো না, আর এখানে অন্য রিক্সাও নেই। দরকার হলে বেশি টাকা নিয়ে নিন, কিন্তু প্লিজ এখান থেকে চলুন। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে গ্রামের বাইরে একটা মন্দির আছে সেখানেই ছাড়বো, তারপর আপনাকে একা যেতে হবে। ঠিক আছে, চলুন। মেঘা কোনো রকমে মেনে নিল, আর দুজন গ্রামের দিকে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই ওরা মন্দিরের কাছে পৌঁছলো। মেঘা ড্রাইভারকে টাকা দিল, আর ড্রাইভার মন্দিরে হাত জড়ো করে ওখান থেকে চলে গেল। মেঘা একা হয়ে গেল। ও গ্রাম দেখতে পাচ্ছিল, কিন্তু ডাইনির গল্প শুনে ও একটু ভয় পেয়ে গেছিল, কিন্তু সাহস করে ও গ্রামের দিকে এগোতে থাকলো। মেঘা সড়কে হাঁটছিল, ততক্ষণে ও পেছন থেকে কাউকে অনুভব করল। ও ঘাবড়ে পেছনে দেখল, তখন ওখানে কেউই ছিল না। ওর চোখ মাটির দিকে পড়ল, আর ভয়ের চোটে গা দিয়ে ঘাম ঝরতে শুরু করল। মাটিতে লাল রক্তে পায়ের চিহ্ন ছিল, যেটা ওর পেছনে পেছনে আসছিল। মেঘা নিজের পা তুলে দেখল, তখন পা দুটো একদম পরিষ্কার ছিল। মেঘা ভয় পেয়ে উল্টো পায়ে হাঁটতে শুরু করে দিল, কিন্তু সেই পায়ের চিহ্ন ওর কিছু করতে থাকলো।
মেঘা থেমে গেল। ওই চিহ্ন চলতে চলতে ওর পাশে এসে থেমে যায়। মেঘা ওখান থেকে যাওয়ার জন্য ঘুরলো, আর যখনই ঘুরে দেখলো ওর কাঁধের ওপর একটা রক্তে লথপথ হাত পড়ে যায়। মেঘা এত বেশি ভয় পেয়ে গেল যে ও চিৎকার করতে করতে গ্রামের দিকে পালাতে লাগলো। মেঘা চিৎকার করতে করতে গ্রামের দিকে পৌঁছলো। আমায় বাঁচাও, ওই ডাইনি আমায় মেরে ফেলবে, আমায় বাঁচাও। অনেকজন লোক তাদের ঘর থেকে বাইরে চলে আসে। মেঘার বান্ধবীরাও বাইরে চলে এলো। মেঘা ওর বান্ধবীকে তার ঘরের বাইরে আসতে দেখলো, আর পুরো জোর লাগিয়ে ও ঘরের ভেতরে দৌড়লো। ওর বান্ধবীও ওর পেছনে দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। তুই লাল রং পরে কেন এসেছিস গ্রামে? ভুলটা আমারই ছিল, তোকে এখানে ডাকাই উচিত হয়নি। একটা কাজ কর, তুই পালিয়ে যা গ্রাম থেকে, না হলে এই ডাইনি তোকে ছাড়বে না। আমার স্বামীর মতো তোকেও মেরে ফেলবে। ওরা দুজন ঘরের কথা বলছিল, তখনই ডাইনির লাল রক্তে মাখা একটা হাত দরজা ভেঙে ভিতরে চলে এলো, আর মেঘাকে টেনে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। ডাইনির হাতটা মেঘাকে টেনে ঘরের বাইরে ছুটে দিল। ও কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। গ্রামের সবাই মেঘাকে দেখার জন্য ওর কাছে যেতে লাগলো। মেঘার উপরে লাল আলো, লাল শাড়ি পরে থাকা ডাইনিকে দেখতে পেল। গ্রামের সবাই থেমে গেল আর নিজেদের ঘরের দিকে পালাতে লাগলো। ডাইনির রূপ খুবই মারাত্মক লাগছিল। পুরো শাড়ি রক্তে লথপথ হওয়ার কারণে ওই রক্তের ফোঁটা মেঘার শরীরে পড়ে যাচ্ছিল। মেঘার চেহারা রক্তে লাল হয়ে গেছিল। আমি তোমাদের কতবার বলেছি যে এই গ্রামে কেউ যেন লাল রঙের কাপড় পরে না আসে, কিন্তু তোমরা আমার কথাই শোনো না। এখন এই মেয়েটা প্রাণে মরবে। এইটুকু বলে ওই ডাইনি ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো। ডাইনিকে দেখে মেঘা পালাতে লাগলো। মেঘাকে পালাতে দেখে ডাইনি নিজের হাত লম্বা করে দিল আর ওকে হাওয়ায় তুলে নিল। ডাইনি মেঘাকে নিজের মাথার ওপরে তুলে নিল আর ওর শরীরকে মাঝখান থেকে ফাল করতে লাগলো। যেমন যেমন মেঘার শরীরের দুই টুকরো হচ্ছিল, তখন তখন মেঘার গরম রক্ত ডাইনির মাথার উপর দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ল। এই রক্তের কারণে ডাইনির শাড়ি আরো লাল হতে লাগলো। শরীর ফাল হওয়ার সময় মেঘা এত জোরে চিৎকার করছিল যে ওর চিৎকারের জন্য পুরো গ্রাম কেঁপে উঠছিল। সব গ্রামবাসীদের আত্মা কাঁপতে লাগলো। সব শেষে মেঘার শরীরের দুই টুকরো হয়ে গেল আর ও ওখানেই হাওয়ায় ঝুলতে থাকলো। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। ওর নিজের হাত জোরে মাটিতে মেরে দিল আর সেই কারণে জমিতে দুটো গর্ত হয়ে গেল। ডাইনি নিজের দুটো হাতে দুটো টুকরো নিয়ে আর দুটো গর্তের মধ্যে একটা একটা করে ছুঁড়ে দিল। যখনই টুকরো গর্তে পড়লো ওর ওপর এমনি এমনি মাটি পড়তে থাকলো আর দেখতেই দেখতে গর্ত ভরে গেল। মাটি যেমন ছিল তেমনই হয়ে গেল। ডাইনির ভেতর থেকে লাল আলো বেরোতে লাগলো আর ওই আলোতে ও উধাও হয়ে গেল। ডাইনির যাওয়ার পরে মেঘার বান্ধবী ওই গর্ত থাকা জায়গায় এলো আর কাঁদতে লাগলো। ধীরে ধীরে সব গ্রামবাসীরা জমা হতে লাগলো। নেতাই এইবার নিজের ছুটি কাটানোর জন্য ওর বন্ধু রঘুর ঘরে গেছিল। ওর কাছে এখনো 2 সপ্তাহ বাকি ছিল, যে সময়টা ও ওই গ্রামে কাটানো বাকি ছিল। একদিন সন্ধেবেলায় এমনি বারান্দায় বসে নিতাই রঘুকে জিজ্ঞেস করে, ভাই তোর এই গ্রামটা একটু বেশি আজব মনে হচ্ছে। মানে না লাইট আছে না জল আছে, এইসব তো তবুও বুঝতে পারি, কিন্তু ভাই এমন কি রয়েছে যে সন্ধে হওয়ার পরে
এই গ্রামে একটা পাখিকে উড়তে দেখতে পাই না। এমন কি আজব হয়েছে তোর গ্রামে? ভাই নিতাই, আমি তোকে কতবার বুঝিয়েছিলাম এমন উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবি না। শুধু এটা ভেবে নে, যেমন এখানকার লোকেরা থাকে তেমন ভাবেই থাকার চেষ্টা করবি। কাল রাতেও আমি তোকে ফোনে কথা বলতে বলতে ছাদে যেতে দেখেছিলাম। আমি তোকে বলে রেখেছি, একবার যদি অন্ধকার হয়ে যায় তাহলে বেডরুমে চলে যাবি আর তারপর শান্তিতে থাকবি। বাহ ভাই, এখন এই গ্রামের লোকগুলো কি কম ছিল যে এখন তুইও এইসব বাজে কথা বলতে শুরু করলি? ভাই, এটা 21 শতাব্দী চলছে, তুই এখন এই ভূত প্রেতে আটকে রয়েছিস। দেখ নিতাই, আমি তোকে এর আগেও বলেছি আর এখনো বলবো, যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে যতক্ষণ এই গ্রামে থাকবি সাবধান আর সতর্ক থাকবি। এইটুকু বলে রঘু নিজের ঘরে চলে যায়। এদিকে একা বসে থাকা নিতাই রঘুর কথাগুলো মনে মনে ভেবে হেসে চলেছিল। এই রঘুটাও না, যখন এ গ্রামে আসে এর ভাবই যেন বদলে যায়। তাছাড়া এরা সবাই বোকাই ভাবে, কিন্তু আমি এদের মতো ভয় পাওয়ার ছেলে নই। আরে যে জিনিসের অস্তিত্বই নেই তার চক্করে আমি নিজের স্বাধীনতা কেন ছাড়ব? নিতাইয়ের রঘুর কথাগুলোই একটুও বিশ্বাস ছিল না, আর না ওর মনে কোনো ভয় ছিল। কিন্তু যেমন কি একটা কথা খুবই প্রচলিত আছে, অনেকবার ভয় পাওয়াটাও খুব দরকার হয়ে পড়ে, কারণ অনেকবার এটা আপনাকে মৃত্যু আর ভয়ঙ্কর সর্বনাশ হওয়ার থেকেও বাঁচাতে পারে। আজকের রাত নিতাইয়ের মুখোমুখি এমনই এক ভয়ঙ্কর সত্যির সঙ্গে হতে চলেছিল, যার সঙ্গে ধাক্কা খাওয়ার পরে মানুষ আর ফিরে আসে না। রাতে খাবার খাওয়ার পরে সবাই নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যায়। আস্তে আস্তে রাত আরো কালো হয়ে যাচ্ছিল। এরই মাঝে নিতাইকে তার গার্লফ্রেন্ড ফোন করল। হ্যালো অঞ্জলি, কেমন আছো? কিন্তু তখনই ওর ঘরে সিগন্যাল উইক হয়ে গেল, যে কারণে ও ঘরের বাইরে চলে আসে। ওর ফোনের সিগন্যাল এখনো অবধি উইকই ছিল। এই জন্য ও গ্রামের নির্জন এলাকায় সিগন্যাল খোঁজার জন্য এগিয়ে চলে গেল। যেভাবে যেভাবে ও সামনে এগোচ্ছিল সিগন্যাল স্ট্রং হয়ে যাচ্ছিল, আর এখন ও ভালো করে কথা বলতে পারছিল। কথা বলতে বলতে একটা লম্বা সময় কেটে গেল। রাত প্রায় 12:30 বেজে গেছিল, আর নিতাইও কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছিল, যে ব্যাপারে ওর নিজেরও আন্দাজা ছিল না। কিন্তু তখনই ও নিজের পেছন থেকে জোরে জোরে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা ওর আজব মনে হলো। গ্রামের কোনো মহিলা, তাও আবার এই সময়? এই ভেবে ও যখনই পেছনে ঘুরে তাকালো, ওর হুঁশ উড়ে গেল। একটা পুড়ে যাওয়া চেহারা থাকা মহিলা, যার পা দুটো উল্টো ছিল আর চোখ দুটো কালো, সে ওর সামনে চলে আসে। আর এর সাথেই নিতাই একদম জোরে চিৎকার করে ওঠে আর ওখানে পা পিছলে পড়ে যায়। এর সাথেই ওর ফোনের ব্যাটারি চলার নাম করলো না, আর ফোন সুইচ অফ হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই ওই মারাত্মক মহিলা নিতাইয়ের সামনে থেকে উধাও হয়ে যায়। এখন এটা ওর ভ্রম ছিল নাকি অন্য কিছু, অথবা যাই হোক না কেন, এ থেকে ওর জোরে ধাক্কা অবশ্যই লেগেছিল। আরে ভাই, আমি এখানে কি জানি ঘর থেকে কত দূরে চলে এসেছি। আরে ওই রঘুর কথাগুলো সত্যি ছিল না তো? আরে না না, এরকম আবার কোথাও হয় নাকি? বাদে ভাই, এখন তাড়াতাড়ি ঘরে চলে যাই। যদি ঘরের লোকগুলো জেগে যায় আর আমাকে না দেখতে পায় তাহলে খুব বেশি রেগে যাবে। এইটুকু ভেবে নিতাই দ্রুত পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে চলল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে রয়ে যায়। এটা দেখে যে সামনে একটা গাছের সামনে একটা উল্টো পা থাকা মহিলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যদিও ওখানে ঘন কুয়াশা ছিল, কিন্তু চাঁদের আলোয় নিতাই ওই উল্টো পাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল, যেগুলো কোনো মহিলার ছিল। ওই মহিলা
গাছের সঙ্গে চিপকে নিতাইয়ের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল, যে কারণে ও তার চেহারা দেখতে পাচ্ছিল না। এইবার আবার ওর সন্দেহ হতে লাগলো যে কোথাও এটা ওর ভ্রম নয় তো। কিন্তু এইবার যেটা ও দেখতে পেল সেটা ওর ভ্রম নয়, একটা মারাত্মক সত্যি ছিল। এরপরে ও আবার পেছনে মুড়ে যায় আর নিজের রাস্তা বদলে দেয় আর অন্য রাস্তা দিয়ে ঘরের দিকে এগোতে শুরু করে। এই রাস্তা একটা কাঁচা সড়কের মতো ছিল, যেটা একদম নির্জন আর কালো অন্ধকারে ঢাকা হয়েছিল। নিতাই ভয় পেয়ে ক্রমাগত ওই রাস্তা দিয়ে সামনে এগোচ্ছিল, কিন্তু আরও একটা কথা ছিল যে ও নিজেই জানতো না যে এই রাস্তা আসলে কোন দিকে নিয়ে যাবে। কারণ ও এখন এই গ্রামের বাসিন্দা নয়, তাই এই বিষয়েও খুব কম জানতো, এখানকার লোকেদের আর এখানকার সড়কের ব্যাপারে। ও শুধু এমনি হেঁটে চলেছিল, কারণ মেন রোডে ওই ডাইনি ঘাত লাগিয়ে বসেছিল। নিতাই ওই কাঁচা রাস্তা দিয়ে অনেক এগিয়ে চলে এসেছিল, আর তখনই হঠাৎ ওই রাস্তাটা শেষ হয়ে যায়। এটা দেখে ওর হুঁশ উড়ে যায়, আর তখনই হঠাৎ করে সামনে থেকে সেই মহিলাই প্রকট হয়ে যায়, যাকে ও এক্ষুনি চৌমাথায় দেখেছিল। নিতাই ভয় পেয়ে একেবারে কাঁপতে শুরু করে। ওর একটুও সাহস হচ্ছিল না, যার দ্বারায় ও ঠিক করে দাঁড়াতে পারত। তখনই ওই উল্টো পাওয়ালা ডাইনি একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলে উঠল, তুই কি এই গ্রামে মাঝরাতে ঘুরে বেড়ানোর ফলটা জানিস না? এর ফল শুধু মৃত্যু রে, মৃত্যু। এর জন্য তুই তৈরি হয়ে যা। এরপরে ওই ডাইনি নিতাইয়ের পা দুটো ধরে ওকে জঙ্গলের রাস্তায় টেনে নিয়ে যায়। নিতাই বারবার প্রাণের ভিক্ষে চাইতে লাগলো। না, আরে আরে ছেড়ে দাও আমাকে, যেতে দাও, আমি এটা জানতাম না, আমি এটা জানতাম না। এইসব চলছিল, আর তখনই ও আরো একটা আওয়াজ শুনতে পেল, নিতাই, নিতাই। এই আওয়াজটা রঘুর ছিল। এই আওয়াজটা শোনা মাত্রই নিতাই খুশিতে চিৎকার করতে লাগলো, রঘু, আমার ভাই, আমি এখানে, তাড়াতাড়ি এখানে আয়। রঘু তার দাদুর সঙ্গে হাতে মশাল নিয়ে ওখানে চলে আসে। মশালটা দেখে ওই উল্টো পাওয়ালা ডাইনি ওখান থেকে উধাও হয়ে যায়, আর নিতাই মৃত্যুর মুখে যেতে যেতে যে হোক করে বেঁচে যায়। যেটার ভয় ছিল সেটাই হলো তো। আমি জানতাম তুই এরকমটাই করবি। সে তো ধন্যবাদ জানা তোর গার্লফ্রেন্ডকে, যে কল কাট হওয়ার আগেই তোর চিৎকার শুনে নিয়েছিল আর তখনই আমাকে কল করলো, আর আমরা এখানে পৌঁছলাম। তাহলে আজ তো তোর জীবনের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আরে হ্যাঁ ভাই, এখন আমার মনে পড়েছে, যখন আমি প্রথমবার ওই ডাইনিকে দেখে চিৎকার করেছিলাম তখন আমার ফোন অনই ছিল। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমাদের মতো বাচ্চারা জানি না এই বয়সে কেন এত ছেলে খেলা করতে থাকে। যখন তোমাকে বলা হয়েছে যে একটা উল্টো পাওয়ালা ডাইনি এই গ্রামে প্রত্যেক রাতে ঘুরে বেড়ায় আর যুবক ছেলেদের সন্ধানে থাকে, তখন তোমাদের মধ্যে সেটার ভয় থাকা উচিত। যাই হোক, এরকম বোকামি আর কখনো যেন না করো। এরপরে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। গ্রামের ঘরে এটাই সবাই মানে যে ডাইনির পা সব সময় উল্টো হয়, যাতে করে আপনি একটা ভিড়ের জায়গাতেও এটা চিনতে পারবেন কোথাও মানুষের ছদ্মবেশে আপনার মুখোমুখি কোনো ডাইনির সঙ্গে হয়নি তো। সূর্যের প্রথম আলোর সাথে গ্রামে একটা নতুন সকাল হয়। সবাই নিজের নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে কাজ করছিল। এরই মধ্যে একটা দোকানের বাইরে একটা মহিলা আসে, যার নাম সুরেখা ছিল। সুরেখা আঁচলের অর্ধেক অংশ নিজের ঠোঁটে চেপে টিপে রেখেছিল। ভাই, আমি কাজের খোঁজে এখানে এসেছি।
যদি আপনার কাছে কোনো কাজ থাকে তাহলে বলে দিন, যে কোনো কাজ করে নেব। আরে তুমি কোন গ্রাম থেকে এসেছো? দেখে এই গ্রামের তো লাগছো না। আহ, অনেক দূরের গ্রাম থেকে এসেছি, আমার সাথে দুর্ঘটনা হয়েছে। তখনই জোরে জোরে হাওয়া বইতে লাগে, সুরেখার আঁচল উড়ে যায়। সুরেখার অর্ধেক উড়ে যাওয়া চেহারা সবাই দেখে ভয় পেয়ে যায়। হে ভগবান, এত ভয়ঙ্কর চেহারা আমি নিজের জীবনে আগে কখনো দেখিনি। আরে একে তো দেখে আমার একটা চোখওয়ালা ডাইনি মনে হচ্ছে। না না, আপনারা আমাকে ভুল ভাবছেন, আমি কোনো ডাইনি নই। দয়া করে আমাকে কিছু কাজ দিয়ে দিন। পাগল হয়ে গেছিস নাকি তুই? তুই কি আমার দোকান বন্ধ করতে চাইছিস? এই গ্রামে আর কখনো যেন না দেখি তোকে। সুরেখার অর্ধেক পড়ে যাওয়া চেহারা দেখে সবাই ওকে প্রায় ডাইনি বলে তাড়িয়ে দিত। সুরেখা দুদিন ধরে খালি পেটে কাজের সন্ধানে গ্রামে গ্রামে ঘুরতে থাকলো। দুর্বলতার কারণে মাথা ঘুরছে। এই গ্রামে কারখানা রয়েছে, জিজ্ঞেস করে দেখি যদি যদি কিছু কাজ পেয়ে যাই। দাদা দাদা, এই কারখানার মালিককে আমার একটা কাজের দরকার, আপনি কি আমার কাজে রাখতে পারবেন? আমারও কর্মচারীর খুব দরকার, আপনি এখানে কাজ করতে পারেন। তখনই সুরেখা অজ্ঞান হয়ে যায় আর বাকি মেয়েরা দৌড়ে চলে আসে। ওরা সবাই সুরেখার অর্ধেক পুড়ে যাওয়া চেহারা দেখে ফেলে। কি দেখছিস? এটা একটা সত্যিই ডাইনি। আমার কথা শোনো, একে তাড়িয়ে দাও মালিক, তাড়িয়ে দাও একে। আরে ডাইনি ডাইনি বলে কিছু হয় না, তোমরা সবাই এখনো কোন যুগে বাস করছো? সুরেন্দ্র কুমার জলের কয়েকটা ফোঁটা সুরেখার মুখে ঝাপটে দেয়, যে কারণে সুরেখার জ্ঞান ফিরে যায়। তুমি ঠিক আছো তো? হঠাৎ করে অজ্ঞান কি করে হয়ে গেলে? দুদিন ধরে কিছু খাইনি, যে কারণে আমার মাথা ঘুরে গেছিল। ঠিক আছে ঠিক আছে, কিছু খেয়ে নাও, তারপর আজ থেকেই কাজ শুরু করে দিও। কি? আজ থেকে কাজ শুরু করে দিও? আপনি দেখতে পাচ্ছেন না যে ও একটা ডাইনি? ডাইনি! আমি ওকে এক মুহূর্তের জন্য এখানে থাকতে দেব না। একটু বোঝার চেষ্টা করো, কোনো মানুষকে এইভাবে বলা উচিত নয়। দিদি দিদি দিদি, আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করতো, কখনো লাথি মারতো, কখনো ঘুষি মারতো। একদিন ও খুব মদ খেয়ে ফেলেছিল আর আর আমাকে জ্বলতে থাকা চুলে ঠেলে দেয়। দিদি, আমি সেদিন থেকে এরকম হয়ে গেছি। আর তোর স্বামী মদ খেয়ে খেয়ে ওর লিভার খারাপ হয়ে যায় আর কয়েক মাস আগেও মারা গেছে। খুব খারাপ হয়েছে বোন তোমার সঙ্গে, শুনতে পেলে? এবার শুনে শান্তি হলো? মিথ্যে কথাও তো বলতে পারে, আমার তো কি ডাইনিই মনে হচ্ছে। চুপ কর বিয়াদব কোথাকার, তুমি এখানে না থাকতে চাইলে চলে যাও। আজ থেকে এই বোন এখানেই কাজ করবে। আপনি খাবার খেয়ে নিন, কিছুক্ষণ বিশ্রামও করে নিন। আগে কারখানায় মহিলা কর্মচারীরা সুরেখার থেকে এখনো ভয় পাচ্ছিল, কারণ তারা ওকে ডাইনি ভাবছিল। সেই রাতে সুরেন্দ্র কুমারের ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে ছটফট করতে লাগলো। ওই বাচ্চাটা বেচারা নিঃশ্বাস নিতে পারছিল না। মনে হচ্ছে এই ডাইনি আমার ছেলেকে মারছে। বাচ্চা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে করতে মরে যায়। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে! সব ওই ডাইনিরই কাজ। তোমাকে বলেছিলাম না, সব তোমার কারণে হয়েছে। আমার ছেলে। সুরেন্দ্র নিজের ছেলেকে কষ্ট পেতে দেখে আর তাকে তার স্ত্রীর কথায় বিশ্বাস হয়ে গেল। সেও সুরেখাকে ডাইনি মেনে নিল। আজ তো আমি ওকে মেরেই ফেলবো। আমার ছেলেকে খেয়ে নিল এসেই ডাইনি কোথাকার। সুরেন্দ্র কুমার সুরেখাকে গ্রামের চৌমাথায় বেঁধে দিল। যে মানুষটা তোকে কাজ দিল, খেতে দিল, তারই ছেলেকে খেয়ে ফেললি তুই। ডাইনি কোথাকার! মারে একে, মেরে ফেলো। ভগবানের জন্য আমায় ছেড়ে দিন, আমি কোনো ডাইনি নই।
সুরেন্দ্র রাগ শান্ত হলো না। সে একটা মশাল হাতে নিল আর সুরেখাকে জ্যান্ত পুড়িয়ে ফেলল। সুরেখা ওখানে ছটপট করতে করতে মরে গেল। তারপর কিছুদিন পর রূপা প্রায় অর্ধেক রাতে কারখানায় কাজ করছিল। তখনই দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। কে ওখানে? পেছন থেকে কেউ রূপার চুল টেনে নিয়ে যেতে থাকে। আমায় যেতে দাও, আমায় যেতে দাও, আমায় যেতে দাও। ভয় পেলি? আমি ডাইনি। একটা চোখ থাকা ডাইনি রূপাকে একটা চলন্ত মেশিনে ছিঁড়ে দেয়। তার রক্তের ফোঁটা চারিদিকে ছড়িয়ে গেল। রূপার কাটা মাথা দেখে সুরেন্দ্র কুমার আর সুনিতা ভয় পেয়ে যায়। আরে এসব কি করে হয়ে গেল? শোনো না, আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। তুই ঘরে যা, আমি এর বডি সরিয়ে আসছি। তাহলে সবাই ভাববে যে আমরাই একে মেরে ফেলেছি। চুপচাপ ঘরে বসে থাক, আমি কিছুক্ষণ পরে আসছি। হে ভগবান, এইসব কি করে হয়ে গেল? কোথাও ওই ডাইনিটা নয় তো? ডাইনিকে দেখে সুনিতা ভয় পেয়ে যায়। আমাকে আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। তুই আমাকে যেতে দিয়েছিলি? বল। আহ! আহ! ছাড়, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ডাইনি সুনিতার গলা ধরে নেয় আর দেওয়ালে ঘষড়ে ঘষড়ে ওপরে টেনে নেয়। সুনিতা নিজের হাত পা মারতে মারতে মরে গেল। কিছুক্ষণ পর সুরেন্দ্র কুমার ঘরে পৌঁছলো। আমি বডি পুঁতে এসেছি, এখন আর কোনো সমস্যা হবে না সুনিতা। সুনিতা, সুনিতা। সুনিতার কোনো আওয়াজ এলো না। সুরেন্দ্র কুমার যখনই রুমে গেল, সুনিতার বডি বেডের উপরে পড়েছিল। সুনিতা, এসব কি করে হয়ে গেল? সুনিতা, সুনিতা। ডাইনি বলেছিলি না আমাকে? সুরেন্দ্র কুমার দৌড়ে পালায়, কিন্তু ঘরের দরজা খুলতে পারল না। ডাইনি পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাঁচাও, বাঁচাও, ডাইনি আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। ডাইনি সুরেন্দ্র কুমারের পা ধরে আগুনে নিয়ে চলে যায়। আগুনের ঝাপটায় সুরেন্দ্র কুমারের চিৎকার গর্জন হচ্ছিল। বাঁচাও, বাঁচাও। এই লোকগুলো মিলে আমাকে ডাইনি ডাইনি বলে শেষে ডাইনি বানিয়ে দিল। একটা চোখওয়ালা ডাইনি। মদন সরকারি চাকরি করে। অনেক বছর পর মদন চাকরি থেকে ছুটি পায়। সেই জন্য ও ঘোরার জন্য আজমগড়ে পৌঁছে যায়। মদন এই জায়গায় নতুন ছিল। কত বছর পর আজ সুযোগ পেয়েছি আমি ঘোরার। এই ছুটি তো আমি কাজে লাগাবো, খুব মজা করব। তখনই মদন সামনে টাঙানো একটা বোর্ড দেখতে পেল। মদন গ্রামের ভেতরে পা রাখল। এই গ্রাম তো খুবই খালি খালি লাগছে, কাউকে দেখতেই পাচ্ছি না এখানে। খুবই আজব ব্যাপার এটা। একটু বাতাস বইতে লাগলো। মদনের চোখে কিছু একটা পড়ে গেল। ও কোনো এক ডাইনিকে দেখতে পায় আর তারপর সে উধাও হয়ে যায়। মদন ভয় পেয়ে যায়। কে ওখানে? কেউ আছে এখানে? তখনই মদনকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে দেয়। দেখো, আমি একটা সরকারি চাকরি করি।
আমার যদি কিছু হয় না তাহলে যেই হও না কেন সমস্যায় পড়ে যাবে। আমার সামনে এসো। মদন ডাইনিকে দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো। ও ডান দিকে যখন যায় তখন ডাইনি ওখানে আগে থেকে হাজির থাকে, আর যখন বাঁ দিকে যায় তখন ডাইনি ওখানেও চলে আসে। যেখানে যেখানে মদন পালাতো ডাইনি ওখানেই হাজির হয়ে গেল। তুই বলছিলি তাই না, সামনে আয়, তাই আমি এসে গেছি। এখন ভয় পেয়ে পালাচ্ছিস কেন? আমাকে যেতে দাও। তোকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। তুই বাইরে লেখা ওই বোর্ডটা দেখতে পাসনি নাকি? শিক্ষিত লোকেদের এখানে আসা একদম নিষেধ। তাহলে তুই কেন এলি? ক্ষমা করে দাও। তোর মতো লোকেরা আমাকে বরবাদ করে দিয়েছে। কিন্তু কিন্তু আমি তো কিছুই করিনি, আমি তো এখানে থাকিও না। তোরই মতো ছিল মুকেশ। কে মুকেশ? আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম। আমার মা বাবার মৃত্যুর পরে আমি একা পড়ে গেলাম। আমার কাছে সব কিছু ছিল, বড় বাড়ি, অনেকগুলো চাকর চাকরানি, অনেক অনেক টাকা, সোনা রূপো সব কিছু। শুধু একটাই অভাব ছিল, আমি অশিক্ষিত ছিলাম। রানী দেবী, আমার বাবা রাজা বাবুর সব হিসেব নিকেশ সামলাতো। ওই দুর্ঘটনায় আপনার মা আর বাবার সাথে আমার বাবারও মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি মুকেশ। আমি তোমার কি সাহায্য করতে পারি? আমার বাবা ছাড়া আমার আর কেউ ছিল না এই পৃথিবীতে। আমি কি করে নিজের জীবন কাটাবো? যদি আপনি আমাকে ছোটখাটো কাজ দিতে পারতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? তুমি এখানেই আমাদের বাড়িতে ছোটখাটো কাজ করে নিও। মুকেশ সব সময় রানীর আগে পেছনে ঘুরত, বাড়ির ছোটখাটো কাজ করতে থাকতো। একদিন রানী দেবী হিসেব নিকেশের বই নিয়ে চিন্তায় বসেছিল। তখনই মুকেশ তার কাছে এলো। রানী দেবী, আপনাকে দেখে খুব চিন্তায় মনে হচ্ছে। কিছু সমস্যা আছে নাকি? হ্যাঁ মুকেশ, আমার কাছে অনেক সম্পত্তি আছে, সব কিছু আছে, কিন্তু কিন্তু আমি অশিক্ষিত। আমার বাবা অনেক চেষ্টা করেছিল আমাকে পড়ানোর, কিন্তু আমি পড়তে পারিনি। যদি একটু আমি লেখাপড়া করে নিতাম। এখন এইসব কিছু সামলাতে পারছি না। হিসেব নিকেশ করা আমার দ্বারা সম্ভব নয় মুকেশ। ব্যাস এই ব্যাপার? রানী দেবী, আমার বাবা আপনার বাবার হিসেবের খাতা সামলাতো। আর যদি আপনি আমার উপর বিশ্বাস করে থাকেন তাহলে আমি আপনার এই কাজটা অবশ্যই করতে পারি। তুমি তো আমার সব সমস্যার সমাধান করে দিলে মুকেশ। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি আজ থেকেই এই বইপত্রের ভার সামলে নাও। যখন থেকে আমার জীবনে মুকেশ এসেছিল, যেন আমার সব চিন্তা দূর হয়ে গেছিল। আর মুকেশ সব সময় আমার আশেপাশে ঘুরে বেড়াতো। ওকে আমার ভালো লাগতেও শুরু করেছিল। রানী দেবী, এই কিছু কাগজ আছে, আপনার আঙুলের ছাপ চাই। আমি এই কাগজ পড়ে দিই? না মুকেশ, কোনো দরকার নেই। তোমার ওপর পুরো বিশ্বাস আছে। বলো, কোথায় ছাপ লাগাতে হবে? আমি মুকেশের সব কথা মেনে নিতাম। যেখানে মুকেশ আঙুলের ছাপ লাগানোর জন্য বলতো আমি লাগিয়ে দিতাম। আমি তো মুকেশ আর আমার বিয়ের সব স্বপ্ন দেখে ফেলেছিলাম। কিন্তু সেই দিন কিছু লোক এসেছিল। কে তোমরা? একটু থামো। এভাবে কি করে ভেতরে ঢুকে পড়ছো আমার বাড়িতে? কে তোমরা? আমরা এই বাড়িটা কিনতে এসেছি। বাড়ির মালিক আমাদেরকে ডেকেছে এখানে। কি? না তো, আমরা এই বাড়িটা বিক্রি করিনি। আর আমি এই বাড়ির মালকিন। আরে কিন্তু কাগজপত্রে তো মুকেশের নাম রয়েছে। মুকেশ সব কিছু নিজের নামে করে নিয়েছিল, আমায় ঠকিয়েছিল। আর আমি সব কিছু হারিয়ে ফেললাম।
মুকেশ বাড়ি থেকে আমায় ধাক্কা মেরে বার করে দিল। আমি পুলিশের কাছে গেলাম, কোর্টেও গেলাম। প্রাসাদে থাকা আমি সড়কে চলে এলাম। আর এটা আমি সহ্য করতে পারিনি। আমি নিজের প্রাণ নিয়ে নিলাম। সেই দিন থেকে আমি ডাইনি হয়ে গেলাম, আর আমি এক এক করে সবাইকে মেরে ফেললাম। কিন্তু মুকেশ আমার হাত থেকে বেঁচে গেছে। কিন্তু আমি তো মুকেশ নই, আমাকে যেতে দাও। আমি জানি তুই মুকেশ নয়, কিন্তু তারই রক্ত তুই। তোর বাপের নাম মুকেশ, তাই না? বাবার ভুলের শাস্তি আমাকে দিও না, প্লিজ। মদন ওখান থেকে পালাতে লাগলো। তখনই জোরে ঝড় চলে এলো। মদন কিছুই দেখতে পেল না। ডাইনি মদনকে হাওয়ায় তুলে নিচে ছুঁড়ে দেয়। ডাইনি মদনের মাথা ধড় থেকে আলাদা করে দিল, আর ওই মাথাটা গ্রামের বাইরে টাঙানো বোর্ডে ঝুলিয়ে দিল। এই গ্রামে শিক্ষিত লোকেদের আসা নিষেধ। গ্রামের মধ্যিখানে তারকনাথের বাড়ি ছিল। খানদানি ধনী হওয়ার কারণে বাড়িতে টাকার কোনো অভাব ছিল না। কিন্তু ওই বড় বাড়িতে তারকনাথ আর তার একটা চাকর, এরাই দুজন থাকত। সেই জন্য সে টাকা পয়সা দান করে দিত। গ্রামের সবাই তাকে খুব মানত আর তার খুব সম্মানও করত। সকাল থেকে লোকজনদের আসা যাওয়ার কারণে তার দিন কাজ আর দান করতেই কেটে যেত। কিন্তু রাতে ও খুব বেশি একা অনুভব করত। একদিন তারকনাথ চাকরকে নিজের ঘরে ডেকে জিজ্ঞেস করে, আরে শোনো, এই গ্রামের লোকেরা সব সময় আমার আগে পেছনে ঘুরে বেড়ায়, কিন্তু রাতে এদের কি হয়ে যায়? কেউ বাড়ির পাশ থেকে চলাফেরা করে না, এমনটা কেন? মালিক, এই সব ওই সামনে থাকা অশ্বত্থ গাছের জন্য হচ্ছে। গ্রামের সবাই ওই গাছ থেকে ভয় পায়। কিন্তু কেন? কারণ গ্রামবাসীরা এটা মনে করে যে রাতের সময় ওই গাছের উপর একটা ডাইনির মাথা ঝুলতে দেখা যায়। কি বাজে বকছো, এরকম কিছুই হয় না। না মালিক, এটাই সত্যি। কিছুদিন আগে আমি ভুল করে রাতে বাইরে চলে গেছিলাম, আর হঠাৎ আমার নজর অশ্বত্থ গাছের উপর পড়ল। আমি দেখলাম যে মাটিতে কারোর মাথার ছায়া পড়ে আছে। আমি ভয় পেয়ে পালাই আর সোজা ভেতরে চলে এলাম। আরে তুমি তাহলে অন্য কিছু দেখেছ হবে ভিতু? না মালিক। আরে চুপ, যাও এখান থেকে। চাকর ওখান থেকে চুপচাপ চলে গেল। তারকনাথ নিজের ঘরের জানলা থেকে ওই গাছটাকে দেখতে লাগলো। চাকরের গল্পের কারণে আজকে তার ওই গাছটা একটু অন্য মনে হচ্ছিল। ডাইনির সত্যি জানার জন্য সে নিজে ওই গাছের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারকনাথ আস্তে আস্তে ওই গাছের দিকে এগিয়ে চলেছিল। ওই অশ্বত্থ গাছ চাঁদের হালকা আলোয় একদম শান্ত আর ভয়ঙ্কর মনে হচ্ছিল। যখনই সে গাছের একটু কাছে পৌঁছল, সে মাটিতে কিছু ছায়ার মতো দেখতে পেল। সে একটু ভয় পেল, কিন্তু সাহস জুটিয়ে আগে এগিয়ে গেল। তারকনাথ গাছের কাছে পৌঁছল। সে ওই কাটা মাথার ছায়া পরিষ্কার দেখতে পেল। সে ছায়াটাকে ভালো করে দেখে ওপরে গাছের দিকে দেখল। গাছে কিছুই আলাদা না দেখতে পাওয়ার জন্য সে ভয় পেয়ে চিন্তায় পড়ে গেল। তখনই হঠাৎ গাছ থেকে রক্ত পড়তে লাগলো, আর সেই ছায়া নড়তে লাগলো। কিছুক্ষণ পর ডাইনির ভয়ঙ্কর মাথা
মাটিটাকে একেবারে চিরে দিয়ে নিচে পড়েছিল। তারকনাথ খুব গুরুতরভাবে ভয় পেয়ে যায় আর বাড়ির দিকে পালিয়ে যায়। ডাইনির মাথাটা তারকনাথের পিছু করল, কিন্তু গাছের ছায়ার বাইরে সে বেরোতে পারল না। তারকনাথ হাঁপাতে হাঁপাতে বাড়ির ভেতরে এলো। চাকর তারকনাথকে দেখে ভয় পেয়ে যায়। আরে কি হয়েছে মালিক? ওই ডাইনির মাথা আমার পিছু করছিল। আপনি এত রাতে বাইরে গেছিলেনই বা কেন? আমি আপনাকে বলেছিলাম না? তারকনাথ অজ্ঞান হয়ে গেল। পরের দিন তারকনাথ উঠে জানালা দিয়ে ওই গাছটাকে দেখতে থাকলো। এই ডাইনির মাথাটার কিছু একটা করতে হবে। এই গাছটার কারণে এই সব কিছু হচ্ছে। যদি এই গাছটাই না থাকে তখন? হ্যাঁ, এই গাছটাকেই এখান থেকে সরাতে হবে, তবেই ওই ডাইনি এখান থেকে যাবে। তারকনাথ গ্রামবাসীদের সাহায্যে ওই গাছটাকে ওখান থেকে সরিয়ে দিল। পুরো গ্রাম তারকনাথের জয় জয়কার করতে লাগলো, তাকে আশীর্বাদ দিতে লাগলো। আরে তারকনাথ বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ওই ডাইনিকে গোড়া থেকে সরিয়ে দিলেন। ঠিক বলেছেন, এই ডাইনিটা আমাদের রাতে বাইরে বেরোনোটা বন্ধ করে দিয়েছিল। সাহেব, আপনি আমাদের জন্য আর এই গ্রামের জন্য স্বয়ং ভগবান। এবার আপনারা সবাই রাতে একদম নিশ্চিন্তে ঘুরতে পারবেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সবাই নিজের নিজের ঘরে চলে গেল। তারকনাথও নিজের ঘরে চলে গেল। রাত হয়ে যায়। চাঁদের আলো একদম নায়ের খাতায় ছিল। তারকনাথ নিজের জানালা দিয়ে ওই গাছের জায়গাটায় দেখে যাচ্ছিল। তখনই চাকর এসে বলল, মালিক, আপনার কিছু চাই? না, যাও শুয়ে পড়ো তুমি। চাকর ওখান থেকে চলে যায়। তারকনাথ খুব আনন্দে শুতে চলে যায়। অর্ধেক রাত হয়ে গেল। পুরো গ্রাম গভীর নিদ্রায় শুয়েছিল। তখনই হঠাৎ তারকনাথের ঘরের জানালা খুলে গেল। তারকনাথ জানালা বন্ধ করার জন্য জানালার কাছে পৌঁছল। তখনই বাইরে থেকে ডাইনির মাথা ঘরের ভেতরে চলে আসে। তারকনাথ খুব ভয় পেয়ে গেল। তারকনাথ ভয় পেয়ে বিছানায় উঠে পড়ে। ডাইনির মাথা জোরে জোরে হাসতে লাগলো আর তার উপর ঘুরতে লাগলো। তারকনাথ চিৎকার করে করে কাঁদতে লাগলো, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না। তুই আমার থেকে আমার ঘর কেড়ে নিয়েছিস, এখন আমি তোর থেকে তোর ঘর কেড়ে নেব। ডাইনির মাথা জানালা থেকে বাইরে বেরিয়ে ঘরের উপরে চারিদিকে ঘুরতে লাগলো আর ঘুরতে ঘুরতে বড় হতে লাগলো। ওই মাথাটা এখন আরো মারাত্মক হতে লাগলো। ডাইনির মাথা একটা জায়গায় থামলো আর চোখ থেকে লাল আলো বের করে ওই বাড়িটায় আগুন ধরিয়ে দিল। ভেতর থেকে তারকনাথ আর তার চাকরের চিৎকারের ভয়ঙ্কর আওয়াজ বেরোতে শুরু হলো। সেটা শুনে ডাইনি আরো জোরে হাসতে লাগলো। দেখতে দেখতে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। কিছুক্ষণ পর ওই জায়গা থেকে একটা অশ্বত্থ গাছ বেরোতে লাগলো। গাছ পুরোভাবে বড় হয়ে যাওয়ার পরে ওই ডাইনির মাথা ওই গাছের ভেতরে উধাও হয়ে গেল। কথায় বলে যে ওই ডাইনির কারণে গ্রামের লোকেরা রাতে তো কি, দিনের আলোতেও ওই গাছের কাছে যেতে ভয় পায়।